উপন্যাসের ঝুলি চ্যানেলে আপনাকে স্বাগত। চ্যানেলটি থেকে সুন্দর সুন্দর গল্প উপন্যাস পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজ পাঠ করতে চলেছি বাংলার বিখ্যাত সাহিত্যিক জহির রায়ন রচিত বরফ গলা নদী। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় অনুপম প্রকাশনী থেকে 1998 সালে। ক্ষয়িষ্ণু নিম্ন মধ্যবিত্ত পরিবারের আবেগ, অনুভূতি, পাওয়া না পাওয়া, আনন্দ বেদনা, ছোট ছোট বিষয়গুলো নিয়েই এই বরফ গলা নদীর মূল উপজীব্য বিষয়। 1969 সালের নিম্ন মধ্যবিত্ত পরিবারের চিত্র কেমন হতে পারে তা এই বরফ গলা নদী উপন্যাস থেকে আমরা জানতে পারব। উত্তরের জানালাটা ধীরে ধীরে খুলে দিল লিলি। এক ঝলক দমকা বাতাস ছুটে এসে আলিঙ্গন করলো তাকে। শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়ল হাতের উপর। নিকোষ কালো চুলগুলো ঢেউ খেলে গেল। কানের দুলজোড়া দোলনের মতো দুলে উঠল। নীল রঙের পর্দা দুহাটে টেনে দিল সে। তারপর বইয়ের ছোট্ট আলমারিটার পাশে, যেখানে পরিপাটি করে বিছানো বিছানার উপর দুহাত মাথার নিচে দিয়ে মাহমুদ নীরবে শুয়ে, সেখানে এসে দাঁড়ালো লিলি। আস্তে করে বসলো তার পাশে। ওর দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে মাহমুদ বলল, আমি যদি মারা যেতাম তাহলে তুমি কি করতে লিলি? আবার সে কথা ভাবছ? ওর কণ্ঠে ধমকের সুর। মাহমুদ আবার বলল, বলো না তুমি কি করতে? কাঁদতাম। হলো তো? একটু নড়ে চড়ে বসলো লিলি। হাত বাড়িয়ে মাহমুদের চোখ জোড়া বন্ধ করে দিল সে। প্লিজ ঘুমাও এবার, নইলে শরীর খারাপ হয়ে যাবে যে। আজ করাত ঘুমাওনি সে খবর আছে? মাহমুদ মুখের উপর থেকে হাতখানা সরিয়ে দিল ওর। কি বলল লিলি? তুমি কাঁদতে, তাই না? না, কাঁদবো না, হাসতাম। কপট রাগ মুখ কালো করলো লিলি। তারপর উঠে দাঁড়িয়ে পাকঘরের দিকে চলে গেল সে। মাহমুদ নাম ধরে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। পাকঘর থেকে থালা বাসন নাড়ার শব্দ শোনা গেল। বোধ হয় চুলোয় আঁচ দিতে গেছে লিলি। চোখ জোড়া বন্ধ করে ঘুমোতে চেষ্টা করলো সে। ঘুম এলো না। বারবার সেই ভয়াবহ ছবিটা ভেসে উঠল ওর স্মৃতির পর্দায়, যেখানে সবকিছু দেখতে পাচ্ছে সে। সবার গলার স্বর শুনতে পাচ্ছে। মা ডাকছেন তাকে, মাহমুদ বাবা, বেলা হয়ে গেল, বাজারটা করে আন তাড়াতাড়ি। চমকে উঠে চোখ মেলে তাকালো সে। সমস্ত শরীর শিরশির করে কাঁপছে তার, বুকটা দুরুদুরু করছে। ভয় পেয়েছে মাহমুদ, তবু আশেপাশে একবার তাকালো সে, মাকে যদি দেখা যায়। কিন্তু কেউ তার নজর এলো না। এলো একটা আরশোলা। বইয়ের আলমারিটার উপর নিশ্চিন্তে হেঁটে বেড়াচ্ছে সেটা। তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল মাহমুদ। একটু পরে পাকঘর থেকে এক গ্লাস গরম দুধ হাতে নিয়ে এলো লিলি। ওকে দেখতে পেয়ে কিছুটা আশ্বস্ত হলো মাহমুদ। একটু কাল নীরব থেকে বলল, আমি মরলাম না কেন বলতে পারো? সে কোনো জবাব দিল না। বিছানার পাশে গোল টিপয়েটার উপর গ্লাসটা নামিয়ে রাখলো। মাহমুদ আবার জিজ্ঞেস করলো, ওই আমার কথার জবাব দিলে না তো? লিলি বলল, দুধটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? আমি মরলাম না কেন? লিলি ফিক করে হেসে দিয়ে বলল, আমার জন্য। বলে আবার গম্ভীর হয়ে গেল সে। দুধের গ্লাসটা ওর মুখের কাছ থেকে এগিয়ে নিল সে। কয়েক ঢোক দুধ খেয়ে মাহমুদ সরিয়ে দিল গ্লাসটা। আমার বমি আসছে, লেবু দিব? সামনে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলো লিলি। মাহমুদ মাথা নাড়ালো, বলল না। লিলি ওর চুলের ভিতর হাত বুলিয়ে দিয়ে বলল, বড় বেশি চিন্তা করো তুমি। ওসব ভেবে কি কোনো কৌল কিনারা পাবে? এখন ঘুমাও। ধীরে ধীরে চোখ বুজে আসলো মাহমুদের। একটু পরে ঘুমিয়ে পড়ল সে। ওর হাতখানা কোলের উপর রেখে নিঃশব্দে উঠে পড়ল লিলি। কলগোড়ায় গিয়ে হাত মুখ ধুলো। পা টিপে টিপে ঘরে এসে আলনা থেকে তোয়ালেটা নামিয়ে মুখ মুছল। আয়নাটা সামনে রেখে ঘন কালো চুলগুলো আঁচড়াতে লাগলো লিলি। পরনের শাড়িটার দিকে একবার তাকালো সে। না, এতেই চলবে। বাইরে বেরোবার আখ্যান দিয়ে একবার সে নিঃশব্দে দেখে গেল মাহমুদকে। তারপর টেবিলের উপর থেকে
তালাটা তুলে নিয়ে হালকা পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে থেকে তালাটা বন্ধ করে দিল। টেনে দেখলো ভালোভাবে লাগছে কিনা। তারপর চাবিটা ব্যাগের মধ্যে রেখে দিয়ে রাস্তায় নেমে এলো লিলি। কাছাকাছি কোনো রিক্সা চোখে পড়লো না। আশেপাশে কোনো রিক্সা স্ট্যান্ডও নেই। বেশ কিছু দূর হেঁটে গিয়ে তারপর পাওয়া যেতে পারে একটা। ব্যাগটা খুলে পয়সা নিয়েছে কিনা দেখলো লিলি। নিয়েছে সে কিছু খুচরো, 2-1 টাকার নোট। এই দুপুর রোদে বেশি দূর হাঁটতে হলো না। খানিক পথ আসতে একটা রিক্সা পাওয়া গেল। হাত বাড়িয়ে থামালো লিলি। ভাড়া যাবে? আজিমপুর গুরুস্থানে যাব। কত নেবে? 8 আনা মেম সাহেব। কোনো দ্বিরুক্তি না করে রিক্সায় উঠে বসলো লিলি। বিকেলে বাসায় ফিরে এসে তালাটা খুলতে গিয়ে হাত কাঁপছিল তার। সাবধানে দরজাটা খুলল। এখনো ঘুমোচ্ছে মাহমুদ। কপালে মৃদু ঘাম জমেছে তার। কাছে এসে শাড়ির আঁচল দিয়ে সস্নে তার কপালটা মুছে দিল সে। তারপর অতি ধীরে ধীরে নিজের মুখখানা নামিয়ে এনে ওর মুখের উপর রাখল লিলি। গভীর আবেগে অস্পষ্ট স্বরে বলল, এর বেশি কিছু আমি চাইনি তোমার কাছে। চিরদিন এমনি করে যেন তোমাকে পাই। মাহমুদ নড়ে চড়ে উঠে ঘুমের ঘরে বিড়বিড় করে বলল, মরলে মানুষ কোথায় যায় লিলি? লিলি মুখ তুলে সভয়ে তাকালো ওর দিকে। ঘুমের মধ্যেও সে একই চিন্তা করছে লোকটা। দিনে রাতে এভাবে যদি মৃত্যুর কথা ভাবতে থাকে তাহলে হয়তো একদিন পাগল হয়ে যাবে মাহমুদ। না, আর সেই ভয়াবহ পরিণতির কথা কল্পনা করতে পারে না সে। এই পরিণাম প্রতিহত করতেই হবে। ভালোবাসার বাদ দিয়ে ধ্বংসের প্লাবন রোধ করবে সে। বিছানার পাশে বসে অনেকক্ষণ তার গায়ে, মাথায়, মুখে হাত বুলিয়ে দিল লিলি। যেন হাতের স্পর্শে হৃদয়ের সকল ব্যথা আর সমস্ত যন্ত্রণার উপশম করতে পারবে। তার ভিতরে বেদনার সামান্য চিহ্নটিও থাকতে দেবে না লিলি। থাকবে শুধু আনন্দ, অনাবিল হাসি, তৃপ্তিভরা শান্ত স্নিগ্ধ সুন্দর জীবন, যেখানে অশ্রু নেই, বিচ্ছেদ নেই, হাহাকার নেই। প্রেম, প্রীতি আর ভালোবাসার একসূত্র আধিপত্য সেখানে। লিলি ভাবছিল। দুয়ারে মৃদু কড়া নাড়ার শব্দ শুনে উঠে দাঁড়ালো সে। সাবধানে দরজা খুলে দিতেই দেখলো মনসুর দাঁড়িয়ে। উনি এখন কেমন আছেন? ভিতরে এসে মৃদু গলায় জিজ্ঞেস করলো মনসুর। লিলি চাপা কণ্ঠে বলল, ভালো। ঘুমোচ্ছেন তিনি। বিছানার কাছে দাঁড়িয়ে মনসুর কখন ঘুমিয়েছেন? অনেকক্ষণ হলো। মাহমুদের গলার গায়ের কাপড়টা একটু টেনে দিয়ে লিলি বলল, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। মনসুর বলল, না, এখন বসবো না। উনি কেমন আছেন দেখতে এসেছিলাম। কাল সকালে আবার আসবো আমি। রাতে অবস্থা যদি খারাপের দিকে যায় তাহলে আমাকে খবর দিবেন। আচ্ছা। লিলি ঘাড় নেড়ে সায় দিল। যাবার আগে টাকা পয়সার কোনো প্রয়োজন আছে কিনা জানতে চাইল মনসুর। লিলি সংক্ষেপে বলল, না, প্রয়োজন হলে সংকোচ না করে চাইবেন। লিলির চোখে চোখ রেখে মনসুর কাতর কণ্ঠে বলল, দয়া করে আমাকে পর ভাববেন না। না না, সে কি কথা? দ্রুত মাথা নেড়ে লিলি বলল, ওকে, প্লিজ ভুল বুঝবেন না আপনি। মনসুর চলে গেল। আবার বিছানার পাশে এসে বসলো লিলি। ছোট্ট শিশুর মতো ঘুমাচ্ছে মাহমুদ। নির্লিপ্ত প্রশান্তির কোনো আত্মসমাহিত সে। ভবিষ্যতের দিনগুলো এমনি কাটুক। অর্থের প্রাচুর্য সে চায় না। এই ছোট্ট ঘরে নিরবচ্ছন্ন প্রেমের আলিঙ্গনে নির্বাক প্রবাহে কেটে যাক দিন। শুধু এই চাওয়া তার। কিন্তু এ যেন একটা অতি সুন্দর কল্পনা ছাড়া আর কিছুই না। লিলি ভাবে, মাহমুদের সঙ্গে বিয়ে হলে এই যে একটা অনাবিল জীবনের কথা ভাবছে সে জীবন কি বাস্তবে রূপায়িত হবে? তবু মানুষ তাই চায়। লিলিও চাইছে। কে জানে, মরিয়মও হয়তো তাই চেয়েছিল। আর সেই দুষ্টু মেয়ে হাসিনা, সেও কি এমন অন্ধকার ঘন সন্ধ্যায় বসে এমনি কোনো কল্পনার জাল বুনেছিল? তারও আগে যা ঘটেছিল। সরু গলিটা জুড়ে ধীরে ধীরে এগোতে লাগলো রিক্সাটা। কিছু দূর এলে মরিয়ম বলল, এবার নামতে হবে লিলি, সামনে আর রিক্সা যাবে না। বলতে বলতে রিক্সা থেকে নেমে পড়ল সে। তারপর পিছু পিছু লিলিও নামলো নিচে। চারপাশে নোংরা আবর্জনা ছড়ানো, কলার খোসা, মাছের আমিষ, মরা ইঁদুর, পচা ছেলেমেয়েদের পায়খানা।
সব মিলেমিশে একাকার হয়ে আছে। দুর্গন্ধে এক মুহূর্তে দাঁড়ানো যায় না এখানে। আঁচলে নাক ঢেকে লিলি বলল, আর কত দূর? এই তো অল্প একটু, বলে সামনে হাত দিয়ে দেখালো মরিয়ম। এদিকে গলিটা আরো শুরু হয়ে গেছে। একজনের বেশি লোক পাশাপাশি হেঁটে যেতে পারে না। মরিয়ম আগে আগে লিলিকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। নাকেও শাড়ি দিতে হয়নি। রোজ দুবেলা এ পথে যাওয়া আসা করতে করতে এসব দুর্গন্ধ ওর নাকে সহ্য হয়ে গেছে। আরও খানিকটা পথ পায়ে হেঁটে এসে একটা আস্তর ওঠা লাল দালানের সামনে দাঁড়ালো মরিয়ম। লিলি বলল, এটা বুঝি তোমাদের বাসা? মরিয়ম মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ। দোরগোড়ায় একটা কুকুর বসে গা চুলকাচ্ছিল। ওদের দেখে একপাশে সরে গেল সে। এতক্ষণে নাকের উপর চেপে রাখা আঁচলটা নামিয়ে নিল লিলি। দরজাটা পেরুলে একটা সরু বারান্দা, দুপাশে দুটো কামরা। একটিতে মাহমুদ থাকে, আরেকটিতে মরিয়ম আর হাসিনা। বারান্দার শেষ প্রান্তে আরও একটি কামরা থাকে, ওটাতে মা আর বাবা থাকেন। দুলু আর কখনো থাকেন ওখানে। মা বাবার কামরার ভিতর দিয়ে যেতে হয়, অন্য কোনো পথ নেই। ভিতরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখছিল লিলি। মরিয়ম বলল, এসো। ওর নিজের কামরাটায় লিলিকে নিয়ে বসলো মরিয়ম। একপাশে চওড়া একখানা চৌকির উপর বিছানা পাতা, দুটো বালিশ পাশাপাশি, একটা হাসিনার আর একটা মরিয়মের। দেয়ালে ঝোলানো আলনার সাথে তাদের কাপড়গুলো সুন্দর করে গোছানো। তার নিচে একটা কেরোসিন কাঠের টেবিলে বই খাতা রাখা। আর কোনো আসবাবপত্র নেই ঘরে। আছে একটা মাদুর, ওটা মেঝেতে বিছিয়ে পড়ে ওরা। বিছানার উপর এসে বসলো লিলি। এটা বুঝি তোমার ঘর? হাতের বই খাতাগুলো টেবিলের উপর রেখে মরিয়ম জবাব দিল, হ্যাঁ, হাসিনা আর আমি থাকি এখানে। এ ঘরে অপরিচিত কণ্ঠস্বর শুনে দুলু এসে উকি মারছিল ভিতরে। ওকে দেখে মরিয়ম বলল, দুলু, মা কোথায় রে? দুলু ভাঙা গলায় বলল, পাকঘরে। মরিয়ম বলল, আমার ছোট বোন দুলু, সবার ছোট ও। লিলি কাছে ডাকলো তাকে, এসো, এদিকে এসো। ওর ডাক শুনে গুটি গুটি পায়ে পিছিয়ে গেল দুলু। তারপর ছুটে সেখান থেকে পালিয়ে গেল সে। মরিয়ম বলল, তুমি বসো লিলি, আমি এক্ষুনি আসছি, বলে আলনা থেকে গামছাটা নামিয়ে বেরিয়ে গেল সে। মায়ের ঘরটা খালি, বাবা অফিস থেকে ফেরেননি এখনো। কখন আর হাসিনা স্কুলে। মাহমুদ বোধহয় এখনো ঘুমোচ্চোর ঘরে। সারা রাত ডিউটি দিয়ে সারাদিন ঘুমাই। কুয়ো থেকে এক বালতি পানি তুলে মুখ হাত ধোবার জন্য কাপড়টা গুটিয়ে ভালো করে বসলো মরিয়ম। পাকঘর থেকে মুখ বাড়িয়ে মা শুধল, কে এসেছে রে মরিয়ম? মরিয়ম মুখে পানি ছিটাতে ছিটাতে জবাব দিল, আমার এক বান্ধবী। মা জানতে চাইছিলেন, একসঙ্গে পড়তে বুঝি? মরিয়ম বলল, হ্যাঁ। মা আর কোনো প্রশ্ন করলেন না। ভাতগুলো মজে এসেছে, এখনই নামিয়ে ফ্যান ঢালতে হবে। তারপর জলের কড়াটা চড়িয়ে দিতে হবে চুলের উপর। মরিয়ম পাকঘরে এসে ঝুঁকে পড়ে বলল, এক কাপ চা দিতে পারবে মা? সালেহা বিবি বললেন, দেখি চা পাতা আছে কিনা, বলে চুলের পিছনে রাখা কৌটোগুলোর দিকে হাত বাড়ালেন তিনি। অনেকগুলো কৌটা রাখা আছে সেখানে। কোনোটাতে মরিচ, কোনোটায় হলুদ, রসুন কিংবা পেঁয়াজ। মাঝখান থেকে একটা তুলে নিয়ে মুখ দেখলেন সালেহা বিবি। তারপর বললেন, দু কাপ আন্দাজ করা আছে, তুই যা, আমি পাঠিয়ে দিচ্ছি। হঠাৎ কি মনে হতে পিছন থেকে তাকে আবার ডাকলেন সালেহা বিবি, শুধু চা দিব? কিছু কি আছে? মরিয়ম প্রশ্ন করলো, থাকলে দাও। মা ঘাড় নাড়লেন, নেই। থাকবার কি উপায় আছে ওই দুলু আর খোকনটার জন্য? কাল মাহমুদ কিছু বিস্কুট এনেছিল, সাধ্য কি যে লুকিয়ে রাখবো? আজ সকালে বের করে দুজনে খেয়ে ফেলছে। যদি পারো বাইরে থেকে কিছু আনিয়ে নিও, যাবার সময় বলে গেল মরিয়ম। মা ঘর থেকে সে শুনতে পেল, ও ঘরে কারোর সঙ্গে কে কথা বলছে, বোধহয় হাসিনা প্রেস স্কুল থেকে। বাংলা বাজারে পড়ে সে, ক্লাস 8-এ। লম্বা দোয়ারা গরম, রংটা সামলা, সরু নাক, মুখটা একটু লম্বাটে ধরনের। বাড়ির অন্য সবার চেয়ে চেহারাটা একটু ভিন্ন রকমের।
চোখ জোড়া বড় হলেও তার মনিটা কটকট। বা চোখের নিচে একটা সরু কাটা দাগ ছোটবেলায় দৌড়ঝাঁপ করতে গিয়ে বডির উপর পড়ে কেটে গিয়েছিল। সে চিহ্নটা এখনো মুছে যায়নি। এ ঘরে এসে মরিয়ম বলল, লিলির পাশে বসে গল্প জমিয়েছে হাসিনা। তারপর শাড়িটা কত দিয়ে কিনেছে? লিলি বলল, মনে নেই, বোধহয় 18 টাকা। হাসিনা বলল, কি সুন্দর, আমিও কিনবো একখানা। কোথা থেকে কিনেছেন আপনি? লিলি জবাব দিল, নিউ মার্কেট থেকে। হাসিনা ঘুরিয়ে ফিরিয়ে শাড়িটা দেখতে লাগলো। ওর এই একটা স্বভাব, কারো পরনে একটা ভালো শাড়ি কিংবা ব্লাউজ দেখলে অমনি করে দাম এবং প্রাপ্তিস্থান জানতে চায়, এবং সেটা কেনার জন্যে খুব বায়না ধরে। কিনে না দিলে কেঁদে কেটে একাকার করে। খাওয়া দাওয়া বন্ধ করে দিবে হাসিনা। মরিয়ম এসে বলল, ওর সঙ্গে তোমার আলাপ হয়েছে কি লিলি? ও আমার ছোট বোন হাসিনা। লিলি হেসে বলল, নতুন করে আর পরিচয় দিতে হবে না, ও নিজেই আলাপ করে নিয়েছে। হাসিনা বলল, আপার কাছে আপনার অনেক কথা শুনেছি বলে হঠাৎ কি মনে হতে ওর দিকে ঘুরে বসে সে আবার বলল, আচ্ছা আপনি বলুন তো, আপা সুন্দর না আমি সুন্দর? ওর প্রশ্ন শুনে হেসে দিল লিলি। মরিয়ম বলল, নতুন কেউ এলেই ওই এক প্রশ্ন ওর, আপা সুন্দর না আমি সুন্দর? কদিন বলেছি তুমি সুন্দর, তুই সুন্দর, আমি কুৎসিত, হলো তো? গলার স্বর শুনে মনে হলো ও রাগ করেছে। আসলে মনে মনে হাসছে মরিয়ম, কারণ সে জানে যে হাসিনার চেয়ে ও অনেক বেশি সুন্দর। রংটা ওর ফর্সা ধবধবে, মায়ের দেহে লাবণ্যের উত্তরাধিকারী হয়েছে সে। চেহারাটা মায়ের মতো সুস্থির, আর চোখ জোড়া খুব বড় না হলেও হাসিনার মতো কাটা নয়। মা বলেন, ও ঠিক আমার মতো হয়েছে, স্বভাবও আমারই পেয়েছে, আর তোরা হয়েছিস তোদের বাবার মতো ছন্নছাড়া। এ নিয়ে রোজ রোজ মায়ের সঙ্গে ঝগড়া বাঁধায় হাসিনা। বলে, তুমি তো সবসময় ওর প্রশংসাই করো, আমরা যেন কিছু না। শুনে মা হাসলেন, লিলিও হাসলো আজ। সে বলল, মরিয়ম ঠিকই বলেছে, ও দেখতে কুৎসিত, তুমি ওর চেয়ে অনেক সুন্দর হাসিনা। শুনেই হাসিনা বড় খুশি হলো। লিলিকে লিকলিকে বেনিজোড়া দুলিয়ে উঠে দাঁড়ালো সে। বলল, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য চা বানিয়ে আনছি। বলে ঘর থেকে বেরোতে যাবে এমন সময় বারান্দায় মাহমুদের তীক্ষ্ণ গলা শোনা গেল, কদিন বলেছি আমার বইপত্র ঘাটাঘাটি করিস নে, তবু রোজ তাই করবি। এরপর আমি তোকে মাথার উপর তুলে আছাড় মারব হাসিনা। হাসিনার খোঁজে এ ঘরে এসে মুহূর্তে চুপসে গেল মাহমুদ। লিলির দিকে অপ্রস্তুত দৃষ্টি মেলে ক্ষণকাল তাকিয়ে রইল সে। তারপর যেমন হন্তদন্ত হয়ে এসেছিল তেমনি দ্রুত বেরিয়ে গেল। ও চলে যেতে আঁচল মুখ চেপে ঘরময় দ্রুত লুটোপুটি খেল হাসিনা। মরিয়ম ধমকে সুরে বলল, আবার হাসছে দেখ না, লজ্জাশরম বলে কিছু যদি থাকতো। ওদিন দাদা তোকে নিষেধ করেছে না, ওর বইপত্র ঘাটাঘাটি করবি না? একদিন মাহমুদের বই ঘাটতে গিয়ে একটা 1 টাকার নোট পেয়েছিল হাসিনা, আরেকদিন একটা 8 আনা। সেদিন থেকে যখনই মাহমুদ বাইরে বেরিয়ে যায় তখনই ওর বইপত্র উল্টাপাল্টা করে সে। মরিয়মের ধমক খেয়ে চুপ করে গেল হাসিনা। পরক্ষণে কি মনে হতে লিলির দিকে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনার ক্যামেরা আছে লিলি আপা? লিলি বলল, কেন, ক্যামেরা দিয়ে কি করবে তুমি? হাসিনা বলল, ছবি তুলব। তাই নাকি? লিলি মৃদু হেসে বলল, না ভাই, ক্যামেরা আমার নেই। বিমর্ষ হয়ে লিলির জন্য চা আনতে গেল হাসিনা। একটা পিসে 2টো সন্দেশ, 2টো রসগোল্লা, পাশে রাখা 2 কাপ গরম চা দেখে চোখ জোড়া বিস্মারিত হলো হাসিনার। নাচের তালে জোর ঘূর্ণি দিয়ে টুপ করে বসে পড়ল সে। মা, আমি একটা খাবো? এক মুহূর্ত দেরি না করে পিস থেকে একটা রসগোল্লা তুলে নিয়ে মুখে দিল সে। সালেহা বিবি কড়াইতে পানি ঢেলে ডাল চড়াচ্ছিলেন। পিছনে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি, ও কি হচ্ছে হাসিনা? রসগোল্লাটা গিলে ফেললো হাসিনা। বলল, অমন করছো কেন, একটা তো খেয়েছি, আর 3টে আছে। সালেহা বিবির ইচ্ছা হলো চুলের গোছা ধরে মুখে একটা বড় চড় কষিয়ে দিতে ওর। শুধু 3টে মেহমানের সামনে কেমন করে দেয়, তোদের নিয়ে আর পারি না আমি।
খাওয়ার জন্য এত হাহা কেন তোদের? রসগোল্লা কি দেখিসনি জীবনে? মায়ের ভর্ৎসনা শুনে মুখ কালো করলো হাসিনা। চোখ জোড়া ছলছল করে উঠল ওর। কাঁদো কাঁদো গলায় বলল, আমায় যে তুমি দেখতে পারো না তা আমি জানি। আপার মেহমান এসেছে বলে আজ মিষ্টি আনিয়েছো। আমার কেউ এলে এক কাপ চাও দিতে না। চোখে আঁচলের চোখ মুছে ধূপধাপ শব্দ তুলে বেরিয়ে গেল সে। এখন ছাদে গিয়ে চুপচাপ বসে থাকবে হাসিনা। শুধু একটা সন্দেশ খেলো লিলি। দুলু এসে উকি দিচ্ছিল দোরগোড়ায়। তার হাতে একটা সন্দেশ তুলে দিল সে। অবশিষ্ট একটা রসগোল্লা পড়ে রইল প্লেটের উপরে। সালেহা বিবি অনুরোধ করলেন, কি হাত তুলে বসে রইলে যে, ওটা খেয়ে নাও। লিলি বলল, না আর খাবো না, মিষ্টি বেশি খাইনি আমি। মরিয়ম তুমি খাও। হাসিনা গেল কোথায়? মরিয়ম কিছু বলার আগে সালেহা বিবি জবাব দিল, কোথায় আবার? ছাদে গিয়ে দৌড়ঝাঁপ দিচ্ছে। বলে আর সেখানে বেশিক্ষণ অপেক্ষা করলেন না তিনি। চুলের উপর ডাল চড়িয়ে এসেছেন সে কথা মনে পড়তে দুলুর হাত ধরে বেরিয়ে গেলেন সালেহা বিবি। দুলুর চোখ জোড়া তখনও ইরিসের অসহায়ভাবে পড়ে থাকা রসগোল্লাটির দিকে নিবদ্ধ ছিল। যাবার পথেও বার কয়েক সেদিকে তাকিয়ে গেল সে। শহরের সন্ধ্যা নামার আগে এখানে অন্ধকার ঘনিয়ে আসে। বাইরে যেমন বিকেল, এগুলিতে তখন রাত। আর বাইরে যখন ভোর হয় তখনও এগুলি গভীর তমস্যায় নিমগ্ন থাকে। অনেক বাধা ডিঙিয়ে, অনেক প্রাসাদের চূড়া পেরিয়ে তবে এখানে প্রবেশের অধিকার পায় সূর্য। এ পাড়ার বাসিন্দাদের বড় সাধনার ধন সে। তাই বেলা দুপুরে যখন এক চিলতে রোদ এসে পড়ে এই দিন দালানগুলোর উপর, তখন বাসিন্দারা বড় চঞ্চল হয়ে ওঠে। ভিজে কাপড় চোপড়গুলো রোদে ভিজিয়ে দেয়নি তারা। খানিক পরে ধীরে ধীরে আবার সূর্যটা পশ্চিমে নেমে যায়। কে যেন জোর করে টেনে নিয়ে যায় তাকে। তখন এখানে অন্ধকার, অন্ধকার শুধু। বাইরে চোখ পড়তে লিলি বলল, চলো এবার উঠা যাক মরিয়ম, রাত হয়ে গেল। মরিয়ম বলল, একটু বসো, মাকে বলে আসি। গলির মাথায় এসে লিলিকে বিদায় দিল মরিয়ম। ও বাসায় যাবে এখন। মরিয়ম যাবে নারিন্দায় ছাত্রী পড়াতে। রিকশায় উঠে লিলি বলল, কাল আবার দেখা হবে ম্যারি। আদর করে মাঝে মাঝে মরিয়মকে ম্যারি বলে সম্বোধন করে সে। ও চলে গেল কিছুক্ষণ ওদিকে তাকিয়ে রইল মরিয়ম। তারপর মাথার উপরে কাপড়টা আরেকটু তুলে দিয়ে রাস্তা পাশ ধরে এগিয়ে গেল সে।